আমাদের টপিক হচ্ছে কি হিউম্যান ব্রেইন। আমরা এর আগের ক্লাসে বাকিগুলো দেখছিলাম, আজকে হচ্ছে হিউম্যান ব্রেইন থেকে শুরু করব আমরা, ঠিক আছে? হ্যাঁ, কি 11 আগে নিয়েছিলাম? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা দেখা যাবে। আচ্ছা চলো শুরু করি। তাহলে আমাদের মস্তিষ্ক বা ব্রেন নিয়ে কথাবার্তা বলব। ব্রেন, তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের মস্তিষ্ক বা ব্রেন কাকে বলে। যদি তোমাদেরকে সংজ্ঞা বলে যে মস্তিষ্ক কাকে বলে, তোমরা কি লিখবা? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করটিকার মধ্যে সুরক্ষিত থাকে এবং দেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাকেই আমরা মস্তিষ্ক বলে থাকি। তাহলে আমি একটু সংজ্ঞাটা লিখি। তাহলে কি বললাম? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশ, যে স্ফীত অংশ করটির মধ্যে করটিকার মধ্যে সুরক্ষিত এবং দেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাকে মস্তিষ্ক বা ব্রেইন। ঠিক আছে, তাহলে কি বুঝলাম? যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশ, আমরা বলছিলাম যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধানত দুইটা অংশ, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে কি সুষুম্নাকাণ্ড। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে প্রধান অংশ সেটা হচ্ছে মস্তিষ্ক। দেহের যাবতীয় যত ধরনের ডিসিশন আছে সে কে নিবে? অবশ্যই মস্তিষ্ক সকল ডিসিশন নিবে। তাহলে যে স্ফীত অংশ করটিকার মধ্যে সীমাবদ্ধ থাকে, আমাদের হেড বোনের মধ্যে সীমাবদ্ধ আছে, ঠিক আছে? তাহলে আমাদের মাথার, যেহেতু মাথার বোনের কথা বলতেছি, করটিকার কথা বলতেছি, করটিকাতে অস্থি আছে কয়টা? অস্থি আছে কয়টা? 8টা। কয়টা আছে? মাথার, মানে মাথার এই সাইডে বোন আছে কয়টা? 8টা। চলো একটু বোনগুলো বুঝি। প্রথম মানে শিখে নিই, এখান থেকে শিখে নিলে তোমাদের কাজটা ইজি হয়ে যাবে। প্রথম বোন এটা কপাল। কপালকে বলে কি? ফ্রন্টাল। কপালকে কি বলে? ফ্রন্টাল। এই যে মাঝখানে দুইটা বোন আছে, এটাকে আমরা কি বলি? প্যারাইটাল। কি বলি? প্যারাইটাল। ওই যে বলে না, এই তুমি যদি সামনে আসো তাহলে তোমাকে আমি আলাদা করে দেখাইতে পারবো, তুমি যদি চুল কাটিয়ে ফেলছো। আসবা? আচ্ছা যাই হোক, তাহলে ফ্রন্টাল। আর এই যে মাথার এই অংশ, যেটাকে আমরা ওই যদি চুল পরে যায় এখানে কি বলে? স্টেডিয়াম বলে না? তো এই স্টেডিয়াম অংশটা হচ্ছে কি, দুই সাইডে দুইটা আছে, প্যারাইটাল। তাহলে গেল ফ্রন্টাল, প্যারাইটাল, ঠিক আছে? এরপর পেছনে হচ্ছে কি? অক্সিপিটাল। পেছনের বোনের নাম কি? অক্সিপিটাল। তাহলে ফ্রন্টাল একটা, প্যারাইটাল একটা, ফ্রন্টাল একটা, প্যারাইটাল দুইটা, ফ্রন্টাল একটা, প্যারাইটাল দুইটা, আর অক্সিপিটাল একটা। আর এই জায়গায় আছে কি? কানের এই জায়গায় একটা বোন আছে যেটাকে বলে টেম্পোরাল। কি বলে? টেম্পোরাল আছে দুই দিকে দুইটা। কয়টা গেল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা গেল। তাহলে কয়টা নাম পড়ছি? 4টা। আমরা যদি, আচ্ছা এখানে লেখার দরকার আছে, এদিকে লিখি। আমরা পড়লাম ফ্রন্টাল থাকে একটা, আমরা পড়লাম প্যারাইটাল থাকে দুইটা, দুই সাইডে দুইটা, টেম্পোরাল আছে দুই সাইডের দুইটা, এরপরে আছে অক্সিপিটালও একটা, এরপরে আছে স্ফেনয়েড আছে একটা।
এই স্প্যানয়েডকে আমরা মূলত প্রজাপতির বোন বলে থাকি। কি বলে থাকি? প্রজাপতি। কি বলে থাকি? প্রজাপতি। এখানে এটা বোনটা খুব সুন্দর, বোনটা খুব সুন্দর, একদম প্রজাপতি বোন। এটা কি বলে? আলাদা করে নাম কি? প্রজাপতি বোন। প্রজাপতি বোন, প্রজাপতি আকৃতি। ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যাথময়েড। অ্যাথময়েড থাকে একটা, অ্যাথময়েড। অ্যাথময়েড হচ্ছে নাকের ভেতরে থাকে, নাকের ভেতরে অ্যাথময়েড। অ্যাথময়েড থাকে একটা। তাহলে এই টোটাল 8টা বোন আছে কাদের? এই যে করটির, এই যে আমরা করটি বলছি, করটির এই 8টা বোন আছে। তো তোমাদেরকে এক্সট্রা করে এটা দিলাম, করটির এই 8টা বোন। ঠিক আছে, যেহেতু কনসেপ্ট আসছে সেজন্য পড়াচ্ছে, যদি এগুলো তোমাদের এখন পড়ার দরকার নেই। যদি এখান থেকে শিখে যেতে পারো, সামনের পথটা কি হবে? ইজি হবে। ঠিক আছে। আচ্ছা, এটা দেখবা তোমরা, স্প্যানয়েডটা দেখতে চাও? স্প্যানয়েড, স্প্যানয়েডটা খুব সুন্দর একটা বোন, খুব প্রজাপতি। হ্যাঁ হ্যাঁ, লেখার টাইম দিব, একটু দেখাই। খুব সুন্দর একটা বোন। স্প্যানয়েড। এই যে দেখো, খুব সুন্দর, দেখছো? প্রজাপতি আকৃতির। দেখছো দেখছো, এ দেখো প্রজাপতি আকৃতি, কত সুন্দর একটা বোন। এটাকে বলে কি? স্প্যানয়েড। থাকে কয়টা? একটা। এই যে দেখো, এইটা হচ্ছে ফ্রন্টাল, এইদিকে হচ্ছে প্যারাইটাল, এদিকে এই দুইটা হচ্ছে প্যারাইটাল, এটা হচ্ছে অক্সিপিটাল। তারপর এই অংশটা হচ্ছে টেম্পোরাল, টেম্পোরাল। আর নাকের ভিতরে অ্যাথময়েডাস। ঠিক আছে, এই বোনগুলো, এই বোনগুলো। তাহলে বিষয়টা বুঝলাম? হ্যাঁ, প্রজাপতি বোন, এই জন্য এটাকে প্রজাপতি বলা হয়। আচ্ছা, যাই হোক, ওইটা আমাদের আউট অফ টপিক পড়ালেখা। কিছু আমরা আউট অফ টপিক পড়তেছি যাতে আমাদের সামনের পথগুলো ইজি হয়। তাহলে মস্তিষ্ক, মস্তিষ্ককে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে স্যার? 3 ভাগে। মস্তিষ্কের ভাগ কয়টা? 3টা। প্রথমটাকে আমরা বলি অগ্র মস্তিষ্ক। ঠিক আছে। পরেরটাকে আমরা বলি মধ্য মস্তিষ্ক। এর পরেরটাকে আমরা বলি পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে। তাহলে মস্তিষ্কের ভাগ কয়টা? 3টা। অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ক, 3টা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে। এরপর অগ্র মস্তিষ্কের ভাগও কয়টা? অগ্র মস্তিষ্কের ভাগও 3টা। অগ্র মস্তিষ্কের ভাগও 3টা। ঠিক আছে। একটা হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ঠিক আছে। তাহলে অগ্র মস্তিষ্কের পার্ট কয়টা? 3টা। সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আচ্ছা, এরপর আসি, তোমাদের বইয়ে যেটা নাই, মধ্য মস্তিষ্কের পার্ট হচ্ছে আবার 4টা। মধ্য মস্তিষ্কের পার্ট কয়টা? 4টা। এটাকে এভাবে লিখি। প্রথমটাকে আমরা বলি ট্যাকটাম। পরেরটাকে আমরা বলি সেরেব্রাল অ্যাকুইডাক্ট। ঠিক আছে। এর পরেরটার নামটা একটু ডেঞ্জারাস, কর্পোরা কোয়াড্রিজেমিনা। কর্পোরা কোয়াড্রিজেমিনা। এরপর লাস্ট পার্ট হচ্ছে সেরিব্রাল পেডাকল। ঠিক আছে। এই 4টা ভাগে আমরা মধ্য মস্তিষ্কে ভাগ করি, ট্যাকটাম,
অ্যাকুইডাক্ট। এই দেখো কর্পোরা কোয়াড্রিজেমিনা, কর্পোরা কোয়াড্রেজেমিনা, উচ্চারণ করো তো, কর্পোরা কোয়াড্রেজেমিনা। আর এটা হচ্ছে পেডাঙ্কল, এটাকে কি উচ্চারণটা এভাবে হবে, ইংলিশ নামটা, ইংলিশ বানানটা আমি লিখে দিই, ইংলিশ বানানটা লিখলে আর একটু ইজি হবে তোমাদের জন্য। এই যে দেখো PEDNUCLE, হ্যাঁ NUCUN, ঠিক আছে। এই গেল আমাদের চারটা পার্ট। এটা কর্পোরা কোয়াড্রেজেমিনা, কোয়াড্রেজিমিনা, কোয়াড্রেজেমিনা, জেমিনা আর কি, জেমিনি থেকে জেমিনা, কোয়াড্রেজেমিনা। এরপর আস্তে আস্তে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক আমরা তিনটা ভাগে ভাগ করি, পশ্চাৎ মস্তিষ্ককেও আমরা তিনটা ভাগে ভাগ করি। এখানে লিখি পশ্চাৎ মস্তিষ্কটা, এই জায়গায় লিখি পন্স, সেরেব্রাম, আর এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। ঠিক আছে, মেডুলা অবলাঙ্গাটা। তাহলে বিষয়টা বুঝছি স্যারেরা। তাহলে এই যে আমাদের অগ্র মস্তিষ্ক তিন প্রকার, মধ্য মস্তিষ্ক চার ভাগে ভাগ করা, আবার পশ্চাৎ মস্তিষ্ক তিনটা ভাগে ভাগ করা। তাহলে মস্তিষ্ক তিন ভাগে, অগ্র মস্তিষ্ক তিন ভাগে, মধ্য মস্তিষ্ক চার ভাগে, পশ্চাৎ মস্তিষ্ক তিন ভাগে ভাগ করা। লিখে নাও। আচ্ছা আসো, তাহলে প্রথম আমরা শুরু করতেছি অগ্র মস্তিষ্ক নিয়ে। অগ্র মস্তিষ্ক, তাহলে অগ্র মস্তিষ্কের প্রথম পার্ট কি? সেরেব্রাম। অগ্র মস্তিষ্কের প্রথম পার্ট সেরেব্রাম। আচ্ছা ভালো কথা, আমরা এটাকে কি ভাগ করে ফেলি। দেখো এই যে আমাদের মস্তিষ্কের চিত্রটা আছে, এই যে মস্তিষ্কের চিত্রটা আছে, তোমরা কি দেখতে পারতেছো চিত্রটা? হ্যাঁ, এই চিত্রতে এই যে দেখো এখানে আছে, আমরা চিত্রটা আমরা নিজেরাও আঁকবো। তার আগে আমরা একটু বিষয়টা বলে নিই। সেটা হচ্ছে যে এই যে দেখো, এটা এই অংশটা হচ্ছে সেরেব্রাম, এই অংশটা কি? সেরেব্রাম। ঠিক আছে, এরপরে দেখো এই যে থ্যালামাস, আরেকটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কোথায়? এই যে হাইপোথ্যালামাস, মানে এই পরের অংশটা এতটুকু হচ্ছে কি? থ্যালামাস আর হাইপোথ্যালামাস, এই অংশটা থ্যালামাস আর হাইপোথ্যালামাস। তাহলে এই একটা অংশ গেল। তাহলে এতটুকু অংশ কি? এতটুকু অংশ কি বলতো? অগ্র মস্তিষ্ক। এতটুকু অংশ অগ্র মস্তিষ্ক। এবার আসি, দেখো তো এখানে আছে কি? সেরেবেলাম, পন্স, এই পন্স, আর এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। তাহলে এই অংশটা কি? পশ্চাৎ। এই অংশটা কি? পশ্চাৎ। তাহলে এই অংশটা হচ্ছে অগ্র, এই অংশটা হচ্ছে অগ্র, এই অংশটা পশ্চাৎ। তাহলে মাঝখানের অংশটা কি হবে? মাঝখানের অংশটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। এটা জাস্ট সংযোগের কাজে লাগে, মানে এটা সংযোগ করায়, পুরো মস্তিষ্ক অগ্র এবং পশ্চাতের কি করায়? সংযোগ করে। বিষয়টা বুঝছি? আচ্ছা, এটা আমরা যদিও চিত্রতে আবার আঁকবো, মুছে দিই। আচ্ছা আসো, তাহলে কি বলতেছিলাম? হ্যাঁ, অগ্র মস্তিষ্ক, সেরেবেলাম। আচ্ছা, চিত্রটা আমরা এখানে আঁকবো, ওখানে হচ্ছে লেখাগুলো লিখবো। তাহলে এখানে চিত্রটা এঁকে ফেলি। তোমাদের যদি অগ্র মস্তিষ্ক আঁকতে বলে তাহলে এভাবে আঁকবা, এভাবে ভাঁজ দিবা একটু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক, এটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক। ঠিক আছে, অগ্র মস্তিষ্কে সেরেবেলাম, সেরেব্রাম। ঠিক আছে, অগ্র মস্তিষ্কের এই পার্টটাকে আমরা বলি সেরেব্রাম। এরপরে
এরপরে অগ্রমস্তিষ্কের এদিকে এখানে একটা অংশ আছে যেটা পরবর্তীতে এদিকে পিটুইটারি গ্ল্যান্ডের সাথে জড়িত, পিটুইটারি গ্ল্যান্ডের সাথে এটা জড়িত। তাহলে এই যে অংশটা এখানে দেখো, এই জায়গায় হচ্ছে মূলত পিটুইটারি গ্রন্থি আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি সম্পর্কে কি আমরা জানি? হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ছোট এবং বস গ্রন্থি, মানে এই গ্রন্থি বাকি সকল গ্রন্থিকে নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, তাহলে এখানে দুইটা অংশ, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। তাহলে এই যে দেখো, প্রথমে উপরের দিকে যে অংশটা এটাকে আমরা বলি থ্যালামাস, ঠিক আছে? আর নিচের যে অংশটা এই যে পিটুইটারি গ্ল্যান্ডের সাথে জড়িত এটাকে আমরা বলি হাইপোথ্যালামাস। বিষয়টা বুঝছি? তাহলে পিটুইটারি গ্ল্যান্ড কোন অংশের সাথে জড়িত আছে? কোন অংশের সাথে জড়িত? হাইপোথ্যালামাসের সাথে জড়িত। কথা বুঝছো? তাহলে এই অঞ্চলটা আমরা বলি থ্যালামাস, পরের যে অঞ্চলটা এটাকে আমরা বলি হাইপোথ্যালামাস। এই যে দেখো, এই অঞ্চলটা হচ্ছে কি হাইপোথ্যালামাস আর উপরের অঞ্চলটা হচ্ছে কি থ্যালামাস। বুঝছি? গেল। তাহলে এই যে তিনটা চিত্র আমি দেখাইলাম, তিনটা অঙ্গ আমি দেখাইলাম, মানে অঞ্চল আমরা দেখাইলাম, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, কারণ অগ্র মস্তিষ্ককে তিনটা পার্টে ভাগ করা হয়। বিষয়টা বুঝছি? তাহলে আমরা প্রত্যেকটাতে যাইতে যেতে বৈশিষ্ট্যগুলো পড়বো। তাহলে আজকে আমরা অগ্র মস্তিষ্ক আঁকলাম, পরের ক্লাসে আমরা বাকি অংশটুকু আঁকবো এবং আস্তে আস্তে শিখবো। ওকে, তাহলে যেহেতু সেরেব্রামের কথা বলতেছি, তোমাদের সেরেব্রাম নিয়ে কিন্তু কোশ্চেন আসবে, সেরেব্রাম নিয়ে তোমাদের কোশ্চেন আসবে। চলো সেরেব্রাম নিয়ে কিছু বৈশিষ্ট্য পড়ি এবার। তাহলে সেরেব্রাম, তাহলে দেখো প্রথম বৈশিষ্ট্য, সেরেব্রামের প্রথম বৈশিষ্ট্য কি? মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ নাম কি? সেরেব্রাম। প্রায় 80% মোট ওজনের, বা এভাবে লিখতে পারো মস্তিষ্কের মোট ওজন। আচ্ছা, এভাবে লিখি, মস্তিষ্কের মোট ওজনে লিখি। মস্তিষ্কের মোট ওজনের, ঠিক আছে? তার মানে মস্তিষ্ক যদি 10 মনে করো 1 কেজি হয়, আমাদের সেরেব্রাম কতটুকু হবে? 80%, তার মানে 800 গ্রাম হবে। কয় গ্রাম হবে? 800 গ্রাম। তাহলে পুরো মস্তিষ্কের, আচ্ছা মস্তিষ্কের ওয়েট কত জানো তোমরা? মস্তিষ্কের ওয়েট হ্যাঁ কত? 2% অফ বডি ওয়েট, 2% অফ বডি ওয়েট, মানে তোমাদের বডির ওজন যতটুকু ওর 2% অফ বডি ওয়েট, ঠিক আছে? তোমাদের বডির যতটুকু ওয়েট আছে তার 80%ই কি? তার 80%ই হলো আমাদের মস্তিষ্কের ওজন। ও তুমি কাউন্ট করতেছো? তোমার কত আসছে? 1.08। হ্যাঁ, 1 কেজি থেকে একটু বেশি, 1 কেজি থেকে একটু বেশি। ঠিক আছে, চলো। হ্যাঁ, না এমন না যে ব্রেন যত বড় হবে তত বেশি ভালো হবে, ওইরকম কিছু না। দেখো মস্তিষ্কের ওজন, আবার যদি তুমি ওয়েট না চিন্তা করে অ্যাভারেজ চিন্তা করো, সেই ক্ষেত্রে মস্তিষ্কের ওজন হচ্ছে কত? মস্তিষ্কের ওজন হচ্ছে তোমার 1.3 থেকে 1.4 কেজি গড়ে এতটুকু হয়। তাহলে আমাদের যে স্টুডেন্টটা বের করলো, তোমার ওজন কত আসছে? 1.08, তো তোমার গড় থেকে একটু কম আছে, ঠিক আছে? যাই হোক, এটা জাস্ট কি ধরা হয়? একটা পার্সেন্টেজ, একটা অ্যাভারেজ ধরা হয়, 2% অফ বডি ওয়েট। আচ্ছা, তোমাদেরকে আরেকটা পড়াইছিলাম, রক্ত পড়াইছিলাম। রক্ততে কত বলছিলাম? 8%। রক্ত কত? পুরো বডি ওয়েটের 8%, মানে তোমার ওজন যদি 100 কেজি হয়, তোমার 100 কেজি ওজনে কত লিটার রক্ত থাকবে? 8 লিটার। 100 কেজি ওজন হলে তোমার ব্রেনের ওজন কত হবে? 2 কেজি।
ঠিক আছে, আর 50 কেজি হলে কি অর্ধেক 1 কেজি। ওকে, তাহলে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরিব্রাম, 80% অফ মস্তিষ্কের মোট ওয়েট। তাহলে মস্তিষ্কের যে মনে করো 1 কেজি ধরলাম, যে ওর 1.08 আসছে, তাহলে 1 কেজির মধ্যে 800 গ্রাম কার? সেরিব্রামের ওজন। 800 গ্রাম সেরিব্রামের ওজন। বুঝছি বিষয়টা? আচ্ছা, এরপরে আসি, এরপরে ইনফরমেশন আসি। তোমাদের বই কি কি ইনফরমেশন দিছে? গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্কের মধ্যে অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম সবচেয়ে বড় অংশ, এটা বইয়ে দেওয়া আছে। সেরিব্রামকে গুরু মস্তিষ্ক বলা হয়, এই ইনফরমেশনটা অ্যাড করি। তাহলে সেরিব্রামকে কি বলা হয়? গুরু মস্তিষ্ক বলা হয়, কারণ মেইন কাজটা কি গুরু করবে, গুরু মস্তিষ্ক বলা হয়। ঠিক আছে, গুরু মস্তিষ্ক, এই ইনফরমেশনটা তোমাদের এমসিকিউতে আসবে। আচ্ছা, তাহলে এবার একটু চিত্রে যাই। এটা বাম ও ডান দুইটা অংশে বিভক্ত। এটা এদিক থেকে তো দেখানো পসিবল হচ্ছে না, তুমি যদি মস্তিষ্ককে সামনের দিক থেকে দেখো তাহলে এটা দুইটা খণ্ড আছে। কয়টা খণ্ড? দুইটা খণ্ড, বাম এবং ডান, বাম এবং ডান। তাহলে এটাকে এদিকে তুমি এদিকে করে দেখাই, এরকম এরকম, বাম এবং ডান দুইটা খণ্ডে বিভক্ত। ঠিক আছে, কয়টা খণ্ডে বিভক্ত? দুইটা খণ্ডে বিভক্ত। তাহলে বামটাকে কি বলি? বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, আর এই অংশটাকে বলি ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, দেখো তাহলে সেরিব্রাম দুইটি অংশে বিভক্ত। সেরিব্রাম দুইটি অংশে বিভক্ত। কি কি? বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার, একটা হচ্ছে কি ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, তাহলে খণ্ডগুলোকে কি বলবো? সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার। আচ্ছা, কর্পাস ক্যালোসাম নামক এক ধরনের নিউরনের সাহায্যে এরা আবার যুক্ত থাকে। এটা কি দ্বারা যুক্ত থাকে? কর্পাস ক্যালোসাম। এই যে দেখো, এই জায়গায় মাঝখানে কিছু নিউরন আছে, মাঝখানে কিছু নিউরন এদেরকে যুক্ত রাখে, মাঝখানে কিছু নিউরন এদেরকে যুক্ত রাখে। এদেরকে আমরা কি বলি? কর্পাস, কথা কয় না, কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম। তাহলে এই কর্পাস ক্যালোসাম এক ধরনের কি? এক ধরনের নিউরন। মস্তিষ্ক পুরাটাই নিউরন দ্বারা গঠিত। আমরা নিউরনের গঠন দেখব। মস্তিষ্ক পুরাটাই কি দ্বারা গঠিত? নিউরন দ্বারা গঠিত। তাহলে এই যে দুইটা মস্তিষ্ক, এই দুইটা মস্তিষ্কের জোড়া লাগাচ্ছে কে? কর্পাস ক্যালোসাম, এক ধরনের কি? নিউরন। মস্তিষ্ক পুরাটাও নিউরন দ্বারা গঠিত, এটা আমরা আস্তে আস্তে যাচ্ছি। তাহলে এই গেল কথাবার্তা। আচ্ছা, এবার আসো, এইটা আরেকটা ইন্টারেস্টিং নিউজ, যে আমাদের যে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে, অর্থাৎ সেরিব্রামের যে বাম অংশ সেটা আমাদের ডান অংশকে কন্ট্রোল করে, আর যেটা ডান অংশ সেটা আমাদের বাম অংশকে কন্ট্রোল করে। কথা বুঝছো? কি জন্য? কারণ এই যে আমরা আগের ক্লাসে পড়ছিলাম মস্তিষ্ক থেকে স্নায়ু বের হয়, বলছিলাম মস্তিষ্ক থেকে স্নায়ু বের হয়। কয় জোড়া স্নায়ু বের হয়? 12 জোড়া। সুষুম্নাকাণ্ড থেকে কয় জোড়া? 31 জোড়া। আমরা দেখছিলাম যে মস্তিষ্ক থেকে 12 জোড়া, সুষুম্নাকাণ্ড থেকে 31 জোড়া স্নায়ু বের হয়। ঠিক আছে, এখানে বিষয়টা কি জানো? এই যে এই মস্তিষ্কের এই পার্ট থেকে, অর্থাৎ বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে কিছু স্নায়ু বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে কিছু স্নায়ু ডান অংশে চলে গেছে, ডান অংশ থেকে কিছু স্নায়ু বাম অংশে চলে গেছে। মানে বের হয়ে তারের, আমরা যদি এটাকে তার হিসেবে চিন্তা করি, তাহলে বাম সাইড থেকে বের হয়ে তারটা কোন সাইডে গেছে? ডান সাইডে গেছে। ডান সাইড থেকে কিছু স্নায়ু বের হয়ে বাম সাইডে গেছে। তাহলে স্নায়ুর এই ক্রিস ক্রসের কারণেই শরীরের বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার শরীরের ডান অংশকে এবং ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার শরীরের বাম অংশকে নিয়ন্ত্রণ করে।
বিষয়টা বুঝছো? তাহলে কিসের জন্য পড়লাম? স্নায়ুর জন্য। স্নায়ুর এই ক্রিস ক্রস করার কারণে, মানে এই ক্রস ওভার করার কারণে এই জিনিসটা হচ্ছে। বুঝছি? ক্লিয়ার? গেল। তাহলে এরপর আসি। আচ্ছা, তাহলে এই যে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার, শরীরের ডান অংশকে, আর ডান সেরিব্রাল শরীরের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। বিষয়টা বুঝলাম? আচ্ছা, এরপর দেখো শরীরের উপর সেরেব্রামের উপর এক ধরনের ঢেউ খেলানো থাকে। এক ধরনের কি থাকে? ঢেউ খেলানো থাকে। এক ধরনের কি থাকে? ঢেউ খেলানো থাকে। ঢেউ খেলানোর ঢেউর উপরের পার্টটাকে আমরা বলি জাইরি, আর নিচের যে অংশটা এটাকে বলে সালকি। কি বলে? জাইরি এবং সালকি। জাইরি এবং সালকি। বিষয়টা আমি চিত্রের মধ্যে দেখাই। এই যে দেখো, এখানে দেখো, একটু এদিকে দেখো তো, তাকাও তো। এই দিকে উপরে না, এদিকে আবার নিচে, এদিকে উপরে এদিকে নিচে, এদিকে উপরে এদিকে নিচে, এদিকে উপরে এদিকে নিচে, এরকম না ঢেউ খেলানো না? তোমরাই দেখো ঢেউ খেলানো কি না? ঢেউ খেলানো। ঢেউয়ের এই যে উপরের পার্টটাকে আমরা বলি কি? জাইরি। ঠিক আছে? আর নিচের পার্টটাকে আমরা কি বলি? সালকি। কথা বুঝছো? ঢেউয়ের উপরের পার্টটাকে কি বলে? জাইরি, আর নিচের পার্টটাকে কি বলে? সালকি। তাহলে এটাও অ্যাড করি। তাহলে তোমরা কি লিখবা? মস্তিষ্ক। তোমাদের বইয়ে আছে শুধু মস্তিষ্ক ঢেউ খেলানো, এই কথাটা তোমাদের বইয়ে বলা আছে। তাহলে দেখো, মস্তিষ্ক ঢেউ খেলানো। আচ্ছা, এভাবে না, মস্তিষ্কের উপরের অংশ লিখো। মস্তিষ্কের উপরের অংশ ঢেউ খেলানো। উপরের অংশ ঢেউ খেলানো। ঢেউয়ের উঁচু অংশকে আমরা বলি জাইরি, আর নিচের অংশকে আমরা বলি সালকি। বিষয়টা বুঝছো? হ্যাঁ, কিভাবে মনে রাখবা? জাইরা, ওই জাইরাগিরি করে বলে না বেশি, জাইরা কি? জাইরা আর সালকি। জাইরা সালকি। ঠিক আছে? জাইরি সালকি, এভাবে মনে রাখবা। আচ্ছা, গেল। এরপরের ইনফরমেশনে আসো। এরপরের ইনফরমেশনে বয়ে যাই। এর পর্দা আছে। দেখো, সেরেব্রামের আবরণকে মেননজেস পর্দা বলে। মেননজিস নামক পর্দা। ঠিক আছে? এত বড় কিভাবে হয়ে গেছে? ঠিক আছে, তাহলে মেননজেস নামক পর্দা দ্বারা এটা কি? আবৃত। মেননজেস নামক পর্দা দ্বারা এটা আবৃত। তাহলে দেখো, এই যে চিত্রের মধ্যে, তাহলে উপরের একটা পর্দা আছে, উপরে একটা লেয়ার আছে। এই যে দেখো, উপরে একটা লেয়ার আছে, এইভাবে উপরে একটা লেয়ার আছে। এই লেয়ারকে কি বলে? মেননজেস। মেননজেস নামক পর্দা। গেল। আচ্ছা, এরপরে আসতেছি যেটা তোমাদের বই ইনফরমেশন নাই। সেরেব্রামকে 5টা লোবে ভাগ করা হয়। কয়টা লোবে? 5টা লোবে ভাগ করা হয়। লোব মানে কি? লোব মানে অংশ, খণ্ডাংশ। লোব মানে কি? খণ্ডাংশ। তাহলে দেখো, সেরেব্রামকে
5টি লোব বা খণ্ডাংশে বিভক্ত করা হয়। বিভক্ত করা হয়। এই যে একটু আগে আমি বনের নাম পড়াইলাম, এই বনের নামের সাথে মিল রেখেই বাকিগুলো আছে। দেখো এই যে আমরা বনের নাম কোথায় পড়ছি, এই যে দেখো পড়ছি না, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল পড়ছি না, বনের নাম পড়ছি না, লোবগুলো ওই নামেই আছে। এই যে দেখো, এই যে দেখো এখানে সুন্দর করে চিত্রের মধ্যে দেওয়া আছে। একটা হচ্ছে কি ফ্রন্টাল লোব, দেখছো ফ্রন্টাল, ফ্রন্টাল লোব, এরপর প্যারাইটাল লোব, এরপর অক্সিপিটাল লোব, এখানে আছে টেম্পোরাল লোব, এটা দেখানো হয় না এখানে কারণ টেম্পোরাল লোবটা এখানে নেই। এখানে মূলত আমরা কি করতেছি, ব্রেনটাকে কেটে দেখাচ্ছি, মানে মাঝ বরাবর কেটে দেখাচ্ছি। তাহলে মাঝ বরাবর মনে করো দুইটা অংশ, মনে করো দুইটা অংশ মাঝ বরাবর কাটলে মানে মাঝ বরাবর কাটলে এভাবে দেখায়। আর যদি একসাথে জোড়া লাগি, এখানে মাঝখানে একটা হয়ে যাচ্ছে না গোল, ঠিক আছে, মাঝখানে একটা গোল হয়ে যাচ্ছে না, তাহলে বিষয়টা হচ্ছে এরকম। এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে টেম্পোরাল লোব, যেটা দেখানো হয় না। আরেকটা হচ্ছে লিম্বিক লোব, লিম্বিক লোব। তাহলে 5টা লোব আছে, কয়টা লোব, 5টা লোব। লোব, লোব এটা ওই যে চাহিদার লোব না, এটা কি অঞ্চল, লোব মানে কি অঞ্চল। তাহলে একটা কি ফ্রন্টাল, লিম্বিক, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল। ফ্যানটা আচ্ছা, তাহলে কয়টা ভাগে বিভক্ত হয়, 5টা। ফ্রন্টাল, ফ্রন্টাল লোব, লোব মানে কি অঞ্চল বা অংশ। প্যারাইটাল, আর একটা হচ্ছে লিম্বিক। আচ্ছা লিম্বিক অংশ হচ্ছে তোমাদের কি নিয়ন্ত্রণ করে জানো, লিম্বিক অংশ হচ্ছে তোমাদের আচরণ নিয়ন্ত্রণ করে। আচরণ, তোমাদের আচরণ কিরকম হবে, তোমাদের ব্যবহার কিরকম হবে, এটা হচ্ছে লিম্বিক অংশটা নিয়ন্ত্রণ করে। লিম্বিক না, দোষ তো আছে, কারণ এটাকে ট্রেন করতেছো তোমরা তোমাদের অনুযায়ী, ঠিক আছে। কিরকম মানে তুমি চাচ্ছ যে তুমি যাতে ভালো হও, তোমার ভালো গুণাবলী যাতে তোমাদের মধ্যে থাকুক, তাহলে তোমরা চেষ্টা করবা, চেষ্টা করলে ব্রেন তোমাদেরকে সাপোর্ট দিবে। এমন না যে তোমার ব্রেনের লিম্বিক লোবের মধ্যে তোমার জিনিসটা ফিক্সড করা, তুমি যদি চাও জিনিসটা ঠিক হবে, ঠিক আছে। এরপর হচ্ছে টেম্পোরাল, আচ্ছা ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল। অক্সিপিটাল লোব, এরপর আসতেছে কি টেম্পোরাল, টেম্পোরাল লোব। তাহলে এই 5টা লোবে বিভক্ত করে, এই 5টা লোব বা খণ্ডাংশে সেরেব্রামটা বিভক্ত। বিষয়টা বুঝছি। এরপর আসে এর কালার নিয়ে। এই কালার নিয়ে সেরেব্রামের উপরের সাইড, সেরেব্রামের উপরের স্তর, সেরেব্রামের উপরের স্তর ধূসর কালারের, ধূসর, সেজন্য এটাকে গ্রে ম্যাটার বলে। কি বলে, গ্রে ম্যাটার। আচ্ছা সেরেব্রামের নিচের স্তর, নিচের স্তর কি সাদা, ওই জন্য এটাকে হোয়াইট ম্যাটার বলে, হোয়াইট ম্যাটার বলে। আচ্ছা হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার কেন, মানে উপরের স্তর ধূসর, নিচের স্তর সাদা, বিষয়টা এমন কেন, অবশ্যই কোনো না কোনো তো কারণ আছে। আচ্ছা তাহলে চিত্রে আবার কারণটা দেখাই। দেখো এই যে ব্রেনটা, ব্রেনটা কি দিয়ে গঠিত, নিউরন দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত, নিউরন দিয়ে গঠিত। তাহলে এই যে দেখো আমি যদি একটু নিউরনটা দেখাই, শুধু নিউরন যদি দেখাই, এই যে নিউরন এভাবে আছে, এইখানে নিউরন, নিউরনের চিত্র তোমরা ক্লাস 7-8 আশা করি শিখছো। এইরকম, এটাকে বলে কোষ দেহ, এটাকে বলে কোষ দেহ। কোষ দেহের মধ্যে নিউক্লিয়াস আছে, আর এই জায়গায় কি আছে, এই জায়গায় শাখা প্রশাখা আছে, যেটাকে আমরা কি বলি, এগুলো প্রলম্বিত অংশ, এগুলো কি ডেনড্রন। আর নিচে একটা লম্বা অংশ আছে, এটা কি প্রলম্বিত অংশ, ঠিক আছে। এটা আমরা আবার এটা চ্যাপ্টারের পরের দিকে আছে, মানে ব্রেন পড়ার পরে তোমাদের কি আছে, নিউরন নিয়ে কথাবার্তা আছে, কথা বুঝছো। তাহলে এটা একটা নিউরন, এই যে একটা নিউরন, নিউরন, নিউরন নিয়ে আমরা আলোচনা করব।
যেহেতু চ্যাপ্টারের পরে আছে সেজন্য পরে আলোচনা করব। তাহলে এখানে দেখো এইভাবে নিউরনগুলো এইভাবে আছে, মানে নিউরনের কোষ দেহটা কোন দিকে? উপরের দিকে। কোষ দেহটা কোন দিকে? উপরের দিকে। কোষ দেহ উপরের দিকে। এখন কেমন লাগতেছে এটা? হ্যাঁ, এই যে দেখো কোষ দেহ উপরের দিকে, তো কোষ দেহ উপরের দিকে। তো এখন কোষ দেহ হচ্ছে ঘন বেশি, কোষ দেহ এর ঘনত্ব বেশি, ঘনত্ব বা ডেনসিটি বেশি। ঘনত্ব বেশি হওয়ার কারণে এটার কালার কি? গ্রে কালার। কি কালার? গ্রে কালার। ঘনত্ব বেশি হওয়ার কারণে এর কালার কি? গ্রে। আর এই নিচে যে প্রলম্বিত অংশ আছে বা এটাকে বলে অ্যাক্সন, প্রলম্বিত অংশ বা অ্যাক্সন, এই অ্যাক্সন এইটার কালার কি? হোয়াইট, কারণ এটার ঘনত্ব কম, ঘনত্ব বা ডেনসিটি কম, সেজন্য এটা কি কালারের? হোয়াইট কালার। তাহলে দেখো তোমরাই চিন্তা করো, কোষ দেহের কালার কি? কোষ দেহের কালার কি? গ্রে। কোষ দেহ কোথায় আছে? বাইরের দিকে আছে, সেজন্য এটার কালার কি হবে? বাইরের দিকের কালার কি হবে? গ্রে। গ্রে বা ধূসর। তাহলে এটা গ্রে কালার হওয়ার কারণ হচ্ছে কোষ দেহ। কার কোষ দেহ? নিউরনের কোষ দেহ। আর এটা ভেতরের দিকে কি? হোয়াইট। ঠিক আছে, তাহলে এই জন্যই বাইরেরটা কি? গ্রে ম্যাটার, ভেতরেরটা কি? হোয়াইট ম্যাটার। বিষয়টা বুঝছি? আচ্ছা, এখানে মায়োলিন স্তর থাকে, এটা আমরা দেখাবো। এটা আমরা মায়োলিন সিট থাকে, একটা মায়োলিন স্তর থাকে, এটা আমরা দেখাবো নিউরন পড়ানোর সময় দেখাবো। তোমাদের এখানে বইয়ে উল্লেখ আছে, ওই জন্য বললাম। এখানে যে এই যে দেখো এই যে গ্যাপটা আছে, এই গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপটাকে আমরা বলি মায়োলিন সিট, মায়োলিন স্তর, মায়োলিন সিট বা মায়োলিন স্তর। এই মায়োলিন স্তর কিন্তু সব সময় থাকে না নিউরনে, সব নিউরনে কিন্তু মায়োলিন সিট বা মায়োলিন স্তর থাকে না, এটা পরবর্তীতে আসে, মানে নিউরন তৈরির পরবর্তীতে আসে। ঠিক আছে, নিউরন তৈরির পরবর্তীতে আসে। আচ্ছা, নিউরন কি বিভাজিত হয়? নিউরন বিভাজিত হয় না। নিউরন কোষ কি হয় না? বিভাজিত হয় না। কেন বিভাজিত হয় না? কারণ এখানে সেন্ট্রিওল নাই। কি নাই? সেন্ট্রিওল নাই। তাই এই নিউরন একটা কোষ, কিন্তু নিউরন একটা কোষ, কোষ হওয়া সত্ত্বেও নিউরন কি না? বিভাজিত হয় না। হ্যাঁ, সব জায়গায় থাকে, মানে এটা বাইরের দিকে মূলত কি থাকে? কোষ দেহটা থাকে, মানে কোষ দেহ বাইরের দিকে, ভেতরের গুলো সবগুলো অ্যাকশন, ভিতরে সবগুলো কি? অ্যাকশন। ওইটাই বাইরের দিকে শুধু কোষ দেহ, এমন না যে বাইরে থাকবে ভেতরে থাকবে না, মানে চারিদিকে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা মারা গেলে আর হবে না। এটা যদি মনে করো এই যে ব্রেন ডেথ বলে না, ব্রেন ডেথ মূলত কি? এই যে এখানে নিউরন, ব্রেনের নিউরন যদি কোনো কারণে মারা যায়, সেক্ষেত্রে এটাকে আমরা স্ট্রোক বা ব্রেন ডেথ বলে থাকি, স্ট্রোক বা ব্রেন ডেথ বলে থাকি। এখন অনেক সময় বলতে এই যে দেখো, এই মনে করো কোষ মারা গেছে, এই 4টা কোষের কথা বলছি, তো মনে করো এই 4টা কোষ মারা গেছে, সেক্ষেত্রে তোমার ব্রেন ফাংশন করা বন্ধ করে দিবে। বিষয়টা বুঝছো? মানে এই যে স্মার্ট বোর্ড, তুমি চিন্তা করো স্মার্ট বোর্ডের এই একটা টুকরা নিয়ে ফেলো, একটা টুকরা ভেঙে ফেলো, পুরো স্মার্ট বোর্ড কি কাজ করবে? আর ব্রেনও সেম, ব্রেনের একটা অংশ যদি মারা যায়, পুরো ব্রেন আর ফাংশন করবে না। বিষয়টা বুঝছো? তাহলে ব্রেন যদি ফাংশন না করে, যদি মনে করো স্ট্রোক বা স্ট্রোকের কারণে অথবা যে কোনো আঘাতের কারণে, ব্রেনে আঘাতের কারণে জিনিসটা হতে পারে, তখন সাথে সাথে কি কোথায় নেওয়া হয়? আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে ওর ব্রেন সেন্সলেস থাকে, কিন্তু বডি, আইসিইউ যে মনিটর আছে, মনিটরের মাধ্যমে ও বাকি মানে পুরো বডিকে ঠিক রাখবে, শুধু ব্রেন চলতেছে না, তার পুরো বডি ঠিক আছে, পুরো বডির ফাংশন চলতেছে, মানে হার্টের কাজ চলতেছে, কিডনির কাজ চলতেছে, ফুসফুসের কাজ চলতেছে, সবগুলো কম্পিউটারাইজড, কম্পিউটার দিয়ে চালাচ্ছে, শুধু ব্রেন কি না? ব্রেন স্টেবল না, ব্রেনের সেন্স নাই, ব্রেনের কি নাই? সেন্স নাই। ওই অংশকে আমরা বলি কোমা, ওই অবস্থাকে আমরা কি বলি? কোমা। ওই যেটা বিভিন্ন সিরিয়ালে দেখানো হয় যে সিরিয়াল কোমায় যাবে, এই দেখছো ও একটা কথা বলছে, কোমায় গেলে ফিরে আসে, কোমায় গেলে ফিরে আসে, কোমায় গেলে শুধু সিরিয়ালে ফিরে আসে, একটা কি এই ধুমতানানা কিছু একটা হবে, ফিরে আসবে। কথা বুঝছো? তোমরা তো জানো ধুমতানানা কিছু একটা হবে, ফিরে আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম না, খুব লাকি হইতে হয়, কোমা থেকে ফিরে আসতে হলে খুব লাকি হইতে হয়। কারণ হ্যাঁ 12 বছর রাখতে পারছে, এটাই তো অনেক। আইসিইউতে 12 বছর, এগুলো চারটিখানি কথা না, কারণ প্রত্যেক
কয় বছর, কত দিন রাখতে পারে, আমরা চিন্তা করবো যে কত দিন রাখতে পারে। হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা। আইসিইউতে তুমি 3-4 দিন রাখলেও মোটামুটি লাখের কাছাকাছি খরচ যাবে, 1 লাখের কাছাকাছি। ঠিক আছে, লাখের চেয়ে বেশি হবে, এখন লাখের চেয়ে বেশি, আরও বেশি হবে। সরকারি মেডিকেলে কম, বাট প্রাইভেট মেডিকেলে লাখের বেশি। প্রাইভেটে মনে করো দিনে 50,000 টাকার কাছাকাছি চলে আসবে। এখন তুমি কয়দিন রাখতে পারবা, বিষয়টা বুঝছো? ডাক্তাররা সাধারণত 3 দিন দেখে, 3 দিন দেখার সাজেশন দেয়। প্রথম দিন দেখে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে নাকি, দ্বিতীয় দিন বলবে যে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, তৃতীয় দিন তোমাকে এসে তোমার সাথে ফ্যামিলির সাথে এসে কথা বলবে যে এর কোনো ডেভেলপমেন্ট আমরা দেখতেছি না, ব্রেনের আমরা বারবার টেস্ট করতেছি, দেখতেছি না ব্রেনের কোষগুলো কি করতেছে না, বিভাজন করতেছে না। আপনারা যদি রাখতে চান রাখবেন, না হলে বিভাজন সৃষ্টিকর্তা কি না পারে, সৃষ্টিকর্তা কি না পারে, সৃষ্টিকর্তা চাইলে করবে, সৃষ্টিকর্তা চাইলে করবে। না না না, ব্রেন প্রতিস্থাপিত করা যায় না, বাকি সব কিছু প্রতিস্থাপিত করা যায়, ব্রেন প্রতিস্থাপিত। ব্রেন যদি প্রতিস্থাপিত করা যেত তাহলে এখানে অনেকের ব্রেনের অপারেশন হয়ে যেত। বাবা মা দরকার হলে অনেক টাকা খরচ করে কি করতো, ব্রেনের অপারেশন করে ঠিক করে দিত। আজ আমার, হ্যাঁ, আমাদের পোলা কি হবে, আমাদের পোলা নাম্বার 1 হতে হবে। না, সব মায়েরা চাই যে যাদের পড়ালেখায় ভালো হোক, এটা স্বাভাবিক, এটা চাওয়া আমার দোষের কিছু না, তোমাদের ভালো চাচ্ছে, যে সিরিয়াসলি ভালোই চাচ্ছে। কারণ ইসলামেও আছে জ্ঞান অর্জন করতে হবে, আমাদের ইসলামে কি আছে, জ্ঞান অর্জন করতে হবে। প্রত্যেক ধর্মে, শুধু ইসলাম বলে না, অন্য ধর্মে আছে না, জ্ঞান অর্জন করতে হবে। তুমি পৃথিবীতে আসছো, তুমি মূর্খ থাকতে পারবে না, তোমার জ্ঞান আছে, তোমাকে আল্লাহ মস্তিষ্ক দিছে, তুমি মস্তিষ্ক দিয়ে অনেক কাজ করতে পারো, তোমার কি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। বিষয়টা বুঝছো? আচ্ছা আসো তাহলে পড়ায় আসি। তাহলে এই গেল কথাবার্তা। আর কিছু ইনফরমেশন, আচ্ছা এবার কাজগুলো পড়ি, সেরেব্রামের কাজগুলো পড়ি। কোনটা? মাইলিন শীথ, মাইলিন স্তর, এটা আমরা পড়াবো। নিউরনের, এটা নিউরনের কথাবার্তা এখানে জাস্ট হালকা করে বলছি, যে এখানে এটা নিয়ে আমরা বিস্তারিত পড়ালেখা করব। এরপর আসো সেরেব্রামের কাজে যাই, সেরেব্রামের কাজে যাই। সেরেব্রামের কাজ দেখো, সেরেব্রামের কাজের মধ্যে লিখবা চিন্তা, বুদ্ধি, ইচ্ছা শক্তি, মানসিক বোধের নিয়ন্ত্রণ করে, উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে। তাহলে তোমার চিন্তা, বুদ্ধি, ইচ্ছা শক্তি, ইত্যাদি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে, মানে মানসিক স্ট্যাবিলিটি নিয়ন্ত্রণ করে। দেহের সব ঐচ্ছিক পেশির কার্যাবলী নিয়ন্ত্রণ করে, দেহের সকল ঐচ্ছিক পেশির কার্যাবলী নিয়ন্ত্রণ করবে সে। ঠিক আছে, এরপর আসি বাক শক্তি নিয়ন্ত্রণ করে, কথা বলা। এই যে বাক শক্তি, তুমি কি কথা বলতেছো, সবকিছু নিয়ন্ত্রণ করতেছে কে? ওই যে আমরা বলি না, কাউকে যদি কোনো ভুল কথা বলে দিই, তাহলে বলে যে হ্যাঁ আমার ব্রেন মাথা ঠিক নেই, মাথা ঠিক নেই, মাথা ঠিক নেই, বলে না দুঃখিত মাথা ঠিক নেই। এই কারণ কি, বাক শক্তি, মুখ দিয়ে যে যেটা বের হচ্ছে সেটা কোত্থেকে আসতেছে, সেরেব্রাম থেকে আসতেছে। সেজন্য আমরা বলি যে কি, সরি ভুল হয়ে গেছে, মাথা ঠিক নেই, এই জন্য বলে ফেলছি। এখন শিখলে আর কি, এখন সবাইকে কি বলবা, এখন সবাইকে বলবো যে সেরেব্রাম থেকে আসতেছে, সেরেব্রাম থেকে আসতেছে। এখন তুমি মনে করো তোমার দাদিকে বললা বা এমন কাউকে বললা যে সায়েন্স নিয়ে পড়া লাগবে, সেরেব্রাম কি, এটা কি জিনিস? এখন এটা কি জিনিস? ও যে রাগটা ছিল, রাগটা চলে গেছে, রাগটা কোথায় পরিণত হয়ে গেছে, চিন্তায় পরিণত হয়ে গেছে। চিন্তা শক্তিও কে নিয়ন্ত্রণ করে? সেরেব্রাম নিয়ন্ত্রণ করে। বিষয়টা বুঝছো? বিষয়টা বুঝছো? সংবেদী অণুগুলো থেকে আসা, সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি,
গ্রহণ এবং বিশ্লেষণ, অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করে। অনুভূতি গ্রহণ, সংবেদী অঙ্গ থেকে অনুভূতি গ্রহণ আর বিশ্লেষণ মানে কি, তোমার মনে করো মশা কামড়াইছে, ওই অনুভূতিটা মাথার মধ্যে যাবে, তুমি মশা কামড়াই বুঝতে পারো না, বুঝতে পারো? হ্যাঁ, ঘুমের মধ্যে তো তুমি সেন্স, তোমার ব্রেন কোন মোডে চলে যায়, ইনঅ্যাক্টিভ মোডে চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও মেরে দেখা যায় যে অনেকে মেরেও দেয় ঘুমের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওটা বলতে পারে এমনি বডি ব্রেন তখন ইনঅ্যাক্টিভ অবস্থায় চলে যায়, ঠিক আছে, মানে চার্জিং মোডে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, মনে থাকে না, ওটা মনে থাকে না, কি বলতেছো ঘুমের মধ্যে কি বলতেছো এটা মনে থাকে না। আর যাই হোক, তাহলে এই কাজগুলো তোমরা পড়বা। সেরেব্রামের কাজ বললে চিন্তা, বুদ্ধি, ইচ্ছা শক্তি ইত্যাদি উন্নত, আচ্ছা এখানে তর পরে নেই, উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে। দেহের সকল ঐচ্ছিক পেশির কাজ, যে আমরা হাত পা নাড়াচ্ছি, যত কিছু আমরা নাড়াইতে পারতেছি সবগুলোর কাজ কি এই নিয়ন্ত্রণ করবে। বাক শক্তি নিয়ন্ত্রণ করে। সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি, মনে করো তুমি গরম ডেক্সি ধরছো, এর আগের ক্লাসে বলছিলাম গরম ডেক্সি ধরছো, তাহলে গরম ডেক্সি যে গরম অনুভূতি, এটা অনুভূতি না, তুমি বুঝতেছো কি তোমার হাতের মধ্যে কিছু একটা গরম লাগছে, এই যে অনুভূতিটা বুঝতে পারতেছো, সেটা কে নিয়ন্ত্রণ করবে? সেরিব্রাম নিয়ন্ত্রণ করবে। তাহলে আজকে আমরা মস্তিষ্ক নিয়ে কিছু কথাবার্তা বললাম এবং সেরিব্রাম নিয়ে যত পড়া দরকার, এই যে যা লেখা আছে তা পড়লে এনাফ, আর কিছু পড়তে হবে না, তোমাকে সেরিব্রাম বললে তোমরা যদি পারো তাহলে চিত্রটা আঁকবা, না পারলে সমস্যা নাই। এরপরে কি, হ্যাঁ এই যে এটা আঁকতে পারবো না, পুরোটা আমি আস্তে আস্তে আঁকাও, যেমন এতটুকু আজকে পড়াইছি কি শুধু এই অগ্রমস্তিষ্ক সেরেব্রাম পড়াইছি, এই দুইটাও পড়া নেই, থ্যালামাস হাইপোথ্যালামাস আছে, এরপরে নিচে আস্তে আস্তে আঁকবো। হ্যাঁ নেক্সট ক্লাসে দেখা দিব, ওটা পাই যাবা। তাহলে এই গেল কথাবার্তা। তো তোমরা এই যে সেরেব্রামের চিত্র যদি আঁকতে পারো আঁকবা, তারপর এই যে এই কথা এইখানে যা আছে তা একটা প্যারা করে লিখে দিলে কাজ শেষ, এমসিকিউ হয়ে যাবে, সিকিউ হয়ে যাবে, কথা বুঝছো? ওকে, হ্যাঁ হ্যাঁ, ওটা ভিডিওর মধ্যে থাকবে, তো ভিডিওর মধ্যেও থাকবে।